চিঠি লিখে ডাকাতি, নরবলি, চাষির ছেলে থেকে বাংলার রবিনহুড। কে এই দুর্ধর্ষ দস্যু? রবিনহুডের গল্প জানেন তো? সেই যে দুর্ধর্ষ ডাকাত যার নামে কাঁপত মধ্যযুগের ইউরোপ। আবার অত্যাচারিত বঞ্চিত সমাজের নিচুতলার গরিব পূর্বদের কাছে সেই মানুষটাই ছিল মাসিহা, ভগবানের রূপ। অত্যাচারী রাজা আর সামন্ত প্রভুদের সর্বস্ব কেড়ে দরিদ্র ভিখারীদের বিলিয়ে দেওয়াই ছিল ডাকাত রবিনহুডের নেশা। কিন্তু জানেন কি, এই বাংলাদেশের বুকেও একদা দাপিয়ে বেড়াতো আর এক রবিনহুড। মুখোশের আড়ালে লুকিয়ে লুটতরাজ নয়, দিনে দুপুরেও তার হারে ডাক শুনে ভয়ে রক্ত হিম হয়ে যেত বড় লোক জমিদার আর শ্বেতাঙ্গ প্রভুদের। ডাকাতি খুন জখম তো ছিলই, তার পাশাপাশি তিথি মেনে আরাধ্যা দেবীর সামনে নরবলিও চড়াতেন তিনি। দোর্দণ্ড প্রতাপ জমিদার মহাজনেরা তার সামনে দাঁড়িয়ে বলির পাঠার মতো ঠক ঠক করে কাঁপত। বাংলার সেই কিংবদন্তির দস্যু সর্দার রঘু ডাকাত। আজও যার নামে কলকাতার আনাচে কানাচে ঘুরে বেড়ায় অজস্র গল্প, লেখা হয় বই, তার জীবন নিয়ে তৈরি হয় সিনেমা, নাটক। কে ছিল এই রঘু ডাকাত? রঘু ডাকাতকে নিয়ে অলৌকিক লৌকিক গল্পকথার শেষ নেই। মুখে মুখে উড়ে বেড়ানো সেসব জনশ্রুতির খোসা ছাড়িয়ে প্রকৃত ইতিহাসে পৌঁছানো খুব সহজ নয়। ইতিহাসের তথ্য প্রমাণ বলে রঘু ডাকাত জন্মেছিলেন অষ্টাদশ শতকের শেষের দিকে অবিভক্ত বাংলার এক দরিদ্র কৃষক পরিবারে। জন্মসূত্রে তার নাম রঘু ঘোষ। সে প্রায় 200 বছর আগের কথা। সুতানটি গোবিন্দপুর, কলিকাতায় তখন দাপিয়ে বেড়াচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাহেব প্রভুরা, আর বাংলার গ্রাম দেশে দমনপীড়ন চালাচ্ছে নীলকর সাহেবদের দল। নীল চাষে জমির উর্বরতা নষ্ট হতো, অন্য ফসল ফলতো না আর। কিন্তু সেসব কথা লালমুখরা শুনবে কেন? যেসব চাষিরা নিজেদের জমিতে নীল চাষে আপত্তি জানাতো, তাদের পেয়াদা দিয়ে তুলে আনতো তারা। চলতো মারধর, অত্যাচার, বাদ যেত না চাষিদের পরিবার পরিজনেরাও। শোনা যায় রঘু ডাকাতের বাবাও ছিলেন এমনই একজন সাধারণ চাষি। নীল চাষে রাজি না হওয়ায় নীলকরের পেয়াদা এক রাতে তাকে তুলে নিয়ে যায়। সাহেব কুঠিতে ভয়ঙ্কর অত্যাচারে অসহায় ভাবে মারা যান রঘুর বাবা। বাবার এই নির্যাতন আর অন্যায় মৃত্যু মেনে নিতে পারেননি তরুণ রঘু। এই হত্যার বদলা নিতে মরিয়া হয়ে ওঠেন তিনি। ছেলেবেলা থেকেই লাঠি খেলায় বেশ পোক্ত ছিলেন রঘু। নীলকর সাহেবদের অত্যাচারের সামনে সেই লাঠিকেই অস্ত্র হিসেবে তুলে নিলেন তিনি। তার পাশে এসে দাঁড়ালো একরোখা আরো একদল মানুষ। গড়ে উঠল লাঠিয়াল বাহিনী, যাদের প্রথম কাজই ছিল নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। দলবল নিয়ে একের পর এক নীলকুঠিতে চড়াও হন রঘু ঘোষ। লুটপাট চালান, জ্বালিয়ে দেন নীলকরদের ঘর বাড়ি। ধীরে ধীরে এলাকার অত্যাচারী জমিদার মহাজনদের ত্রাস হয়ে ওঠেন রঘু। শুধু নীলকরদের অত্যাচারের প্রতিশোধ নেওয়াই নয়, ছোট বড় যে কোনো শোষণ যন্ত্রের কাছেই রঘুর ডাকাত ছিল মূর্তিমান জম। সদল বলে বড়লোকদের বাড়িঘর, টাকা পয়সা লুট করা শুরু করেছিল তারা। সে সময় যারাই সাধারণ মানুষের সম্পদ কুক্ষিগত করত, তাদের বাড়িতেই হানা দিত রঘু ঘোষের দল। জ্বালিয়ে দেওয়া হতো জমির বেনামি দলিল, পুড়িয়ে দেওয়া হতো অন্যায়ভাবে হস্তগত করা গরিবের ধন সম্পদের খতিয়ান। প্রায় কপরদক শূন্য করে ছেড়ে দেওয়া হতো তাদের। কখনো কখনো পিটিয়ে মারা হতো অত্যাচারী শোষক জমিদার জোদ্দারদের। আর লুণ্ঠিত টাকা পয়সার সবটাই ভাগ বাটোয়ারা করে দেওয়া হতো সাধারণ গরিব প্রজাদের ভিতর। সাধারণ মানুষের মধ্যে দিন দিন বাড়ছিল রঘু ডাকাতের জনপ্রিয়তা, বাড়ছিল শক্তিও। প্রায় এক অঘোষিত যুদ্ধ শুরু করে দিয়েছিল তারা অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে। আত্মবিশ্বাস এতটাই বেশি ছিল এই ডাকাত দলের যে ডাকাতির আগে অগ্রিম চিঠি দিয়ে অপর পক্ষকে জানিয়ে লুটতরাজ করতে আসতো। রীতিমতো বলে কয়ে ডাকাতি আর কি। সেই চিঠি যারা পেত, তাদের মনের অবস্থা কেমন হতো কল্পনা করা যায় বই কি। গ্রামের বেহাল যোগাযোগ ব্যবস্থাও এক্ষেত্রে সহায় হতো ডাকাত দলের। থানায় যোগাযোগ করে পুলিশ পেয়াদার ব্যবস্থা করতে করতেই ডাকাতির দিন এসে যেত। ডাকাতির ব্যাপারে রঘুর
দল ছিল অপ্রতিরোধ্য আর নিষ্ঠুর। এক্ষেত্রে তাদের ভাগ্যকেও বেশ সুপ্রসন্নই বলতে হয়। বহু চেষ্টা করেন, পুলিশের জালে একবারের জন্য ধরা পড়েননি রঘু ডাকাত। উপরন্তু তার ডাকাতি করার অভিনব কায়দা কানুন লোকের মুখে মুখে আরো পল্লবিত হয়ে এক আশ্চর্য রোমান্টিসিজমের জন্ম দিয়েছিল। কিভাবে শ্বেতাঙ্গ পুলিশদের নাকাল হতে হতো রঘুর চালাকির কাছে, তা নিয়ে আশ্চর্য মজার মজার গল্প রটে গেছিল। এই জনপ্রিয়তা, সাধারণের ঘরের লোক হয়ে ওঠা, এটাই ছিল রঘু ডাকাতের ক্রম সাফল্যের চাবিকাঠি। ডাকাত নয়, মানুষের চোখে তারা প্রায় বিপ্লবীর মর্যাদা পেতে শুরু করেছিল সে সময়। বাংলার ডাকাতদের অধিকাংশই মা কালীর পরম ভক্ত ছিলেন। অমাবস্যার রাতে ভক্তি সহকারে কালী পূজা করে সিঁদুর আর বলির রক্ত মেশা তিলক পরে তবেই লুটপাটে বের হতেন তারা। আর রঘু ডাকাতের কালী ভক্তির গল্প সে তো প্রায় মিথ হয়ে গেছে। যে 7টা গ্রাম নিয়ে সপ্তগ্রাম বন্দর, তার অন্যতম গ্রাম বাসুদেবপুর। সপ্তগ্রাম থেকে পান্ডুয়ার দিকে যেতে পূব দিকে নেমে গেছে এক পায়ে চলা পথ। জঙ্গলের ভেতর দিয়ে এই পথ এঁকে বেঁকে গিয়ে মিশেছে সুদূর গঙ্গা তীরে, ত্রিবেণীতে। এটা সেই সময়ের কথা যখন গরুর গাড়ি ভিন্ন যানবাহন ছিল না। সাধারণ মানুষ পায়ে হেঁটেই পাড়ি দিত ক্রোশের পর ক্রোশ পথ। ত্রিবেণীতে গঙ্গা চানের সংকল্প নিয়ে সে সময় বহু পুণ্যার্থী মানুষের যাতায়াত ছিল ঘন জঙ্গলে ঢাকা এই শুলি পথে। আপাত দৃষ্টিতে ছায়া সুনিবিড় শান্ত হলেও ভুক্তভোগীরা জানতেন এ পথ কত ভয়ঙ্কর। এ পথের উত্তর পারে বাগটি গ্রাম। এই বাগটি জয়পুর গ্রামে সে সময় আস্তানা গেড়েছিল রঘু ডাকাতের দল। তারা দিনের বেলা আর 5টা সাধারণ মানুষের মতো ক্ষেত মজুরের কাজ করত, আর সূর্যাস্তের পর রাতে এলাকার ধনী ও প্রভাবশালীদের বাড়িতে ডাকাতি করতে বেরোতো। যদিও অনেক ঐতিহাসিক মনে করেন রঘু ডাকাত খাস কলকাতার মানুষ, কিন্তু তার কাজের জায়গা ছিল হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, এই 3 জেলা। বাংলার অর্ধেকেই তখন জঙ্গল, গহন নদীপথ আর পায়ে চলা পথে ঠ্যাঙারের ডাকাত আর জলদস্যুদের বারবারন্ত। তাদের উৎপাতে দেশীয় জমিদারদের পাশাপাশি ইংরেজ প্রভুদেরও নাভিশ্বাস উঠেছে ততদিনে। নড়ে বসেছে প্রশাসনও। উঁচুতলার আদেশে প্রতিটি থানায় সে সময় খোলা হয়েছিল ডাকাত ধরার আলাদা দপ্তর। ডাকাতদের গতিবিধি জানার জন্য গুপ্তচর নিয়োগ করেন পুলিশ কর্তারা। থানায় থানায় জারি হয় রেড অ্যালার্ট। পুলিশদের চোখে ধুলো দিতে গা ঢাকা দেওয়ার প্রয়োজন পড়ে ডাকাতদেরও। একটা নির্দিষ্ট এলাকায় থিতু না হয়ে তারাও ছড়িয়ে পড়ে জেলায় জেলায়, বাংলার বিস্তৃত প্রান্তরে। রঘু ডাকাতের ক্ষেত্রেও সম্ভবত তেমনটাই ঘটেছিল। বাঘাটের জয়পুরের বাসিন্দা বিধুভূষণ ঘোষ সম্পর্কে রঘু ডাকাতেরই ভাই। 2 ভাই মিলেই দল চালাতো সে সময়। পুলিশের ভয়ে সে সময় 2 ভাই গা ঢাকা দিয়েছিল দেবীপুরের ঘন জঙ্গলে। সেই বনের মধ্যেই তারা প্রতিষ্ঠা করেন আরাধ্যা মা কালীর মন্দির। 1 চূড়া বিশিষ্ট সেই ডাকাত কালী মন্দির আজও আছে। লোকশ্রুতি বলে স্বপ্নাদেশ পেয়ে রঘু ডাকাত এই কালী মূর্তি খুঁজে বের করেছিল এক পুকুরের তলা থেকে। দেবী নিজেই রঘুর পূজা চেয়েছিলেন। এই কালী বর্তমানে রঘু ডাকাতের কালী নামে জনপ্রিয় ও সিদ্ধেশ্বরী কালী হিসেবে এখনো ভক্তদের পূজা পান। ল্যাটা মাছ পোড়া দিয়ে কালী পূজা করতেন রঘু। আজও দেবীর প্রসাদে এই রকমই ব্যবহার করা হয় পোড়া ল্যাটা মাছ। কার্তিকের অমাবস্যা তিথি, কিন্তু সেদিনই পথঘাট আশ্চর্য নিঝুম, জনমানব শূন্য। রঘু ডাকাত পড়লেন মহা বিপাকে। মায়ের বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে, এদিকে বলির দেখা নেই। ঠিক সেদিনই নিজের বাড়ি হালি শহরে ফিরছিলেন সাধক শ্রেষ্ঠ রামপ্রসাদ। তাড়াতাড়ি ত্রিবেণীর গঙ্গাঘাটে যাওয়ার উদ্দেশ্যে দৈব দুর্বিপাকে রঘু ডাকাতের কুখ্যাত জঙ্গলে পা রাখেন তিনি। আর যাবে কোথায়? বলি দেবার উদ্দেশ্যে তাকেই বেঁধে মন্দির প্রাঙ্গণে নিয়ে আসে রঘু ডাকাতের সেনাতেরা। মায়ের সামনে বলির জন্য প্রস্তুত করা হয় রামপ্রসাদকে। হাসি মুখে মায়ের ইচ্ছে জ্ঞান করে ডাকাত দলের সব অত্যাচার সহ্য করেন তিনিও। সামনে রক্তজবায় সাজানো হয় হাড়িকাঠ। খাড়া নিয়ে দাঁড়িয়ে আছে জল্লাদ। কিন্তু মরে গেলে মাকে তো আর গান শোনানো হবে না।
তাই মৃত্যুর আগে মা কালীর সামনে একটি গান গাওয়ার ইচ্ছা পোষণ করেন রামপ্রসাদ। অনুমতি দেন রঘু। উদাত্ত কণ্ঠে মায়ের কৃষ্ণবর্ণা মূর্তির দিকে তাকিয়ে গেয়ে ওঠেন রামপ্রসাদ। তিলিক দ্বারা ওরে সমন, বদন ভরে মাকে ডাকি। সেদিন সাধক কবি রামপ্রসাদের গলায় এই গান শুনে ঠিক কি ভাবান্তর হয়েছিল রঘু ডাকাতের তা বলা মুশকিল। সে কি নিছকই বিভৎস রস ছাপিয়ে ভক্তিরসের জয় ছিল? জনশ্রুতি মতে সেদিন যূপকাষ্ঠে রামপ্রসাদের বদলে আরাধ্যা দেবী কালীকেই দেখেছিলেন রঘু। তক্ষুনি রামপ্রসাদকে সসম্মানে মুক্তি দেন তিনি, ক্ষমা চান কবির কাছে। আর এরপর থেকেই মা সিদ্ধেশ্বরীর সামনে নরবলি দেওয়ার প্রথা একেবারে বন্ধ করে দেন রঘু ডাকাত। চালু হয় পাঁঠা বলির রীতি। এখানে এসে প্রশ্ন করতেই পারেন, পাঁঠারা কি প্রাণ নয়? সর্বভূতের মা কালিকার সন্তান কি নয় তারা? নিরীহ নির্বিবাদী সেই প্রাণীগুলোর পক্ষে তর্ক না হয় আর একদিন করা যাবে।